সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদের আতঙ্কের নিশির নতুন একটি এপিসোডে। আমি আছি আপনাদের সাথে রূপক আহমেদ। অ্যান্ড আজকে আমি আপনাদের সাথে তিনটা ঘটনা শেয়ার করব, যেটার মধ্যে একটা ঘটনা হচ্ছে পদ্মা নদী রিলেটেড, সেকেন্ড ঘটনাটা একদিন রাতে আমার সাথে ঘটেছে, এবং তৃতীয় ঘটনা যেটা সেটা আমার এক ভাইয়ের সাথে ঘটেছে। কিন্তু তৃতীয় ঘটনাটা ভয়ঙ্করের থেকে বেশি পরিমাণে হচ্ছে অদ্ভুত। কারণ তৃতীয় ঘটনাটা কোনো রাতে অথবা মধ্যরাতের না, দুপুরবেলার একটা ঘটনা, ভর দুপুরবেলার ঘটনা। প্রথমে যদি বলি তাহলে পদ্মা নদীর ঘটনাটাই বলা যায়, কিন্তু ঘটনা শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি চান আপনাদের সাথে ঘটা যে কোনো ধরনের হরর স্টোরি, অদ্ভুত কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন, এবং সেটার জন্য আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসে আপনাদের ঘটনা লিখে পাঠাতে হবে। আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও পাঠাতে পারেন, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং এছাড়াও আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়াতেও আপনি আমাদের স্টোরিগুলো লিখে পাঠাতে পারেন। তাহলে আর দেরি না করে ঘটনায় চলে যাচ্ছি। প্রথমে সেই পদ্মা নদীর ঘটনাটাই বলছি। পদ্মা নদীর ঘটনাটা আমি এক জেলে ভাইয়ের কাছ থেকে শুনেছি। কোনো একটা কারণে আমি পদ্মা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলাম, এবং সেখানে জাল বুনতে থাকা এক মাঝি অথবা জেলে ভাই যারা মাছ ধরেন, আমি বলতেছি জেলে ভাই যারা আছে তাদের মধ্যে একজনের কাছ থেকে আমি ঘটনাটা শুনেছি, এবং তিনি যেভাবে বলেছেন আমি আমার ভাষায় সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করছি। তখন সেই জেলে ভাইয়ের কথা বলছি, তখন তার বয়স হবে 22 কি 23। তারা পেশায় হচ্ছে জেলে, কারণ তারা মাছ ধরে এবং সেই মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করে। সো সেই জেলে ভাইয়ের বাবা তাকে রাত 8টার পরে পদ্মা নদীতে যেতে মানা করে রাখে। এটার কারণ হচ্ছে রাতের পদ্মা নদী নাকি একটু অন্যরকম হয়, মানে নর্মাল পদ্মা নদী মানে দিনের বেলা যেরকম থাকে সেরকম হয় না, একটু অন্যরকম হয়, কিছুটা ভয়ঙ্কর, কিছুটা অদ্ভুত। এখন যে জেলে ভাই ছিলেন উনি তো অবশ্যই ডানপিটে, উনি তার বাবার কথা শুনেননি, এবং সে প্রায় তার বন্ধুর সাথে নৌকা নিয়ে মাঝরাতে 3টা থেকে 3:30টার সময় হচ্ছে নৌকা নিয়ে বেরিয়ে যায় পদ্মা নদীর উদ্দেশ্যে। কারণ সেই সময় মাছ কিছুটা উপরের দিকে থাকে এবং তখন মাছ বেশি পরিমাণে ধরা যায়, সেই কারণবশত তিনি রাতে 3টা 3:30টার দিকে বের হন। এখন একদিন রাতের ঘটনা, তিনি যেভাবে বলেছেন আমি বলি। তিনি তার বন্ধুকে নিয়ে রাতে 3টা 3:30 অথবা 2:30 হবে এরকম সময়, তখন তিনি তার বন্ধুকে নিয়ে নৌকা সহ পদ্মা নদীর মাঝে চলে যায় মাছ ধরার উদ্দেশ্যে। তো পদ্মা নদী তখন পুরোপুরি নর্মাল ছিল, কোনো উত্তাল ঢেউ অথবা কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এরকম কোনো কিছুই ছিল না। তারা স্বাভাবিকভাবেই হচ্ছে মাছ ধরছিলেন, এবং মাছ ধরার একটা পর্যায়ে যায় তাদের কাছে মনে হয় যে আকাশের রং পাল্টে যাচ্ছে এবং ঝড় আসার একটা সম্ভাবনা এরকম মনে হচ্ছে। যদিও তারা একটা জিনিস খেয়াল করে দেখে যে তারাই শুধুমাত্র সে সময়ে পদ্মা নদীতে মাছ ধরছে। হ্যাঁ, ঘটনাটা আজকে থেকে প্রায় 20 থেকে 25 বছর আগের। তো সে সময় হচ্ছে তারা খেয়াল করে যে আশপাশে অন্য কোনো নৌকা অথবা অন্য কোনো জায়গা থেকে মাছ ধরার কেউ নেই ওখানে, মানে তারাই একমাত্র সেখানে ছিল। তো হঠাৎ তারা খেয়াল করলো যে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, গম গম করছে, এবং ঝড় উঠবে উঠবে বলে এমন একটা পরিস্থিতি। তখন সে জেলে ভাই, ধরেন ওনার নাম আমি বললাম রাসেল, ওকে। এখন সে রাসেল ভাই হচ্ছে তার বন্ধুকে বললেন যে অনেক রাত অবশ্যই হয়ে গেছে, এবং এই মুহূর্তে এখানে ঝড় উঠলে আমাদের ক্ষতি হতে পারে, আমরা যত দ্রুত সম্ভব পাড়ে ভিড়ে যাই, এবং আজকে না হলে এত মাছ ধরা লাগবে না। তারা সেই সময়টাতে প্রচণ্ড পরিমাণে মাছ ধরতেও পারছিল, এবং এমন পরিমাণে মাছ ধরতে পারছিল যে তাদের নৌকা ভারের কারণে পানির নিচে দেবে যাচ্ছিল। তাই তারা চিন্তা করে যে না, এত লোভ করার দরকার নেই, আমরা পাড়ে ভিড়ে যাই, কারণ যেহেতু ঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে, নৌকা ডুবে গেলে তো সবই শেষ। তো তারা পাড়ে ভেড়ার জন্য নৌকা উল্টো দিকে নিয়ে চালানো স্টার্ট করে। কিন্তু সেই সময় তারা দেখে যে সামনে থেকে একটা নৌকা তাদের দিকে আসছে, এবং সেই নৌকার আকারটা, সাইজটা তাদের নৌকা থেকে দ্বিগুণ, মানে বড় অনেক। তখন তারা ভাবে যে এত রাতে এখানে তো হঠাৎ করে নৌকা কোত্থেকে চলে আসলো, আমরা তো 5 মিনিট আগে ওখানে কোনো নৌকা দেখিনি, এখন হঠাৎ করে এই নৌকা কেন আসলো এখানে। তো রাসেল ভাইয়ের মনে প্রথমত বিষয়টা খটকা লাগে যে এত রাতেবেলা এখানে নৌকা
মনে হচ্ছে কোনো ঝামেলা। তারা একটা জিনিস বলে রাখি, এখানে জলদস্যুর ভয় পেয়েছিল তারা প্রথমে, যে হয়তোবা জলদস্যু আছে, তাদের নৌকা নিয়ে চলে যাবে, তাদেরকে আটক করবে আর সামথিং, এরকম কিছু একটা ভয় পাচ্ছিলেন তারা। কিন্তু আসল ঘটনা ভাই, আসল ঘটনা শুনলে আপনি চমকে যাবেন, কারণ তাদের সাথে এই জলদস্যু রিলেটেড কিছুই হয়নি। তো যাই হোক, রাসেল ভাই হচ্ছে নৌকাটা যখন তাদের নৌকার খুব কাছাকাছি চলে আসে, তখন তিনি সেই বড় নৌকাটাতে উকি ঝুঁকে মেরে দেখার চেষ্টা করে যে ওই নৌকাতে কি আছে। কয়েকবার উকি ঝুঁকি মারার পরে তিনি দেখে যে সেই নৌকার পাটাতন, যেখানে পা রাখে মানুষ বসার পরে, সেখানে গুনে গুনে 5টা লাশ রাখা, এবং প্রত্যেকটা লাশই হচ্ছে কাফনের কাপড় দিয়ে মুখসহ পেঁচানো। মানে হয় না যে লাশ নিয়ে যাওয়ার পরে কবরে রাখার পরে যে পরিস্থিতিটা হয়, মানে যেভাবে রাখা হয়, ঠিক আছে, ঠিক সেভাবে মুখ ঢাকা, একদম মুখ বাঁধা অবস্থাতে 5টা লাশ রাখা। কিন্তু নৌকার কোনো মাঝি নেই, নৌকা মানে সেই 5টা লাশ ছাড়া নৌকাতে আর কেউই ছিল না। তো প্রথমত তারা ভাবে যে কিরে, এটা আমরা এত রাতে এখানে কি দেখছি। তো তার রাসেল ভাইয়ের যে বন্ধু ছিল, তিনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ তার কাছে মনে হয় যে এটা সাধারণ কিছু না, তারা কিছু অদ্ভুত দেখছে। এবং তারা একটা জিনিস খেয়াল করে, সেই বড় নৌকার একটা ঘর ছিল, হ্যাঁ, সেই ঘরের ভিতর থেকে খুবই বড় আকারে বেশি পরিমাণে লাল রঙের আলো আসছে। তো রাসেল ভাই ভাবে যে হয়তো ওখানে ভিতরে কোনো মানুষ আসে, তাই সে নৌকায় উঠে এবং লাশগুলোর পাশ দিয়ে সে ঘরের ভিতরে যায়, এবং ঘরের ভিতরে যায় সে দেখে যে ওখানে দুজন ব্যক্তি বসে অন্য আরেকটা, মানে 6 নাম্বার লাশ খুলে সে লাশ থেকে মাংস খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। এবং এই জিনিসটা দেখার পরে রাসেল ভাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, এবং সে চিৎকার করে সেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে হোঁচট খেয়ে লাশগুলোর উপরে পড়ে যায়। এবং যখন লাশগুলোর উপরে পড়ে, তখন তিনি স্পষ্ট বুঝতে পারে যে সেই লাশগুলো নড়ছে এবং হাত দিয়ে তাকে ধরার চেষ্টা করছে। তিনি আরও বেশি পরিমাণে ভয় পেয়ে দৌড়ে এক লাফে তার নিজের নৌকায় যায়, এবং নিজের নৌকায় যেয়ে দেখে তার সাথে তার যে বন্ধু মাছ ধরার উদ্দেশ্যে এসেছিল, সেই বন্ধু আর নৌকাতে নেই। মানে তার নৌকাটি পুরো খালি, এবং তারা যে এতগুলো মাছ ধরেছিল, একটা মাছও নৌকায় নেই। এবং এটা দেখে রাসেল ভাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, এবং দ্রুততার সাথে সেই নৌকা নিয়ে পাড়ে ভিড়ে, এবং পাড়ে ভিড়ে নৌকা কোনো মতো বেঁধে এক দৌড়ে তার বাসার দিকে যাওয়ার উদ্দেশ্যে দৌড়ায়, এবং মাঝপথে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। তার যখন সেন্স ফিরে, তখন তিনি দেখে যে তিনি তার বাসায় বিছানায় শুয়ে আছে, এবং তার মা তাকে জিজ্ঞেস করছে যে তুই এত রাতে কোথায় ছিলি, তোকে কেন আমরা রাতে খুঁজে পাচ্ছিলাম না, তোকে আমরা প্রায় ফজর রক্তে দেখেছি, তুই বাসার উঠানে পড়ে আছিস, কোথায় ছিলি, তুই কি দেখেছিস। পরে রাসেল ভাই যখন তার বাসায় সবার সাথে ঘটনাটা শেয়ার করে, তখন সেই বন্ধুটার খোঁজ নেওয়ার চেষ্টা করে যে সে কি পানিতে ডুবে গেল নাকি কোথায় গেল। সেই বন্ধুকে খুঁজতে গিয়ে জানা যায় সেই বন্ধুর গত 3 দিন যাবৎ জ্বর, এবং সে তার সাথে সে নৌকায় যায়নি। তাহলে তার সাথে নৌকায় কে গেল, এবং সে অন্য নৌকায় সেই 2জন মানুষ কে ছিল যারা লাশ খুঁড়ে খুঁড়ে খাচ্ছিল, এবং সেই 6 জন কে ছিল যাদের লাশ ছিল এগুলা। এখন অনেকে এই বিষয়টা ধারণা করতে পারে যে হয়তোবা তার চোখের কোনো ভুল ছিল, অথবা ঘুমের চোখে কিছু দেখেছে। না, সে যে দৌড়ে তার নিজের নৌকার উপর লাফ দিয়ে আসছে, তখন সে পায়ে ব্যথা পায়, এবং তার পায়ে সেই ক্ষত এখন পর্যন্ত আছে, সেটা তিনি আমাদেরকে দেখিয়েছেন। যাই হোক, এই তো ছিল পদ্মা নদীর ঘটনা। এবং এরপরে আমার সাথে ঘটা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে একদিন রাতের ঘটনা। আমি হচ্ছে আমার বাসার কিছু একটা কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হই। তো বের হয়ে হচ্ছে আমি আমার বাসার এখানেই পাশে একটা বাড়ি আছে, যেটাকে পোড়া বাড়ি বলে, মানে পুরান ঢাকার এই সাইডে। তো এখানে একটা বাসা আছে, মানে পোড়া বাড়ি বলতে কি অনেক আগের দিনের যেরকম বাড়ি ছিল না, ওরকম বাড়ি। তো সেরকম একটা বাড়ির সামনে আমি দাঁড়ায় ছিলাম। আমার যে জিনিস কেনা দরকার দোকান ওখানেই ছিল, বাট দোকানটা বন্ধ ছিল। আমি যাই ফেরত আসার অবস্থা, যে আমি যেহেতু পাচ্ছি না, আমার ফেরত আসতে হবে। তো আমি দোকানের সামনে দাঁড়িয়ে
বরাবর বিল্ডিংয়ের দিকে তাকাই এবং আমি দেখি বিল্ডিংয়ের ছাদের উপরে, মানে বিল্ডিং কি 2 তলা বাড়ি, 2 তলা বাড়ির ছাদের উপরে একটা মেয়ে ছাদের এ পাশ থেকে এ পাশে একবার যাচ্ছে, মানে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে, বাম পাশ থেকে ডান পাশে যাচ্ছে, কিন্তু সেটা খুবই দ্রুত এবং এত পরিমাণে দ্রুত যাচ্ছে যেটা কোনো নর্মাল মানুষের পক্ষে সম্ভব না। এবং চুলগুলো হচ্ছে বাতাসে উড়ছে, কিন্তু অদ্ভুত এবং ভয়ঙ্কর বিষয় হচ্ছে সেই সময় এত পরিমাণে গরম ছিল যে কোনো বাতাস ছিল না। তাহলে সে মেয়ের চুল উড়ছিল কিভাবে? এবং আমি যখন বুঝতে পারি যে এটা কোনো সাধারণ মেয়ে না, এটা অন্য কিছু আমি দেখছি, তখন আমি সেখান থেকে দ্রুততার সাথে সরে যাই, কারণ তখন নিজের যান বাঁচানোটা ফরজ হয়ে যায়। সে এটা আমার সাথে একটা ঘটনা ছিল। আরেকটা আমার ভাইয়ের সাথে একটা ঘটনা ছিল, সেটা দুপুরবেলার একটা ঘটনা। হ্যাঁ, এটার সাথে একটা ভিক্ষুক কানেক্টেড। সো ঘটনাটা হচ্ছে, আমার এক ভাই, ধরে নিলাম ওর নাম হচ্ছে রুবেল। সো সেই রুবেল ভাই হচ্ছে, উনি একটা কর্পোরেট অফিসে জব করে। তো ওনার কর্পোরেট অফিসে জব করার উদ্দেশ্যে ওনার বাসা হচ্ছে গাজীপুরের সাইড, গাজীপুর এক্স্যাক্টলি কোথায় সেটা বলছি না, কিন্তু গাজীপুরের সাইডে। তো তার সেখান থেকে প্রত্যেক দিনই হচ্ছে ঢাকায় আসতে হয় সে জব করার জন্য। তো একদিন তার অফিসের উদ্দেশ্যে সে বাসা থেকে বের হয় এবং ঢাকায় আসতে আসতে ওনার প্রায় 12টা সাড়ে 12টা বেজে যায়, ভর দুপুর আর কি। তো রাস্তায় একটা জায়গায় হচ্ছে তিনি মানে মনে করে কি তার স্টপ চলে আসছে, যেখানে তিনি বাস থেকে রোজ নামেন, তিনি ভাবে সেই জায়গায় চলে আসছে, কিন্তু সেই জায়গায় না নেমে তিনি প্রায় 1 কিলোমিটার আগিয়ে নেমে যান ভুলে বাস থেকে। তো নামার পরে তিনি চিন্তা করে যে এখন এই রাস্তা দিয়ে আমার পুরো রাস্তায় একা একা হেঁটে হেঁটে যাইতে হবে, যেহেতু বাস আশপাশ থেকে পাইলে হয়তো উঠতে পারবো আর না পাইলে নাই। তো তখন সে চিন্তা করে যে অফিসে তো আমার যাইতেই হবে, আমি হাঁটা দিই, যদি এর মাঝে রাস্তায় কোনো বাস পেয়ে যাই তাহলে উঠে যাও। তা সে হচ্ছে নর্মালি একা একা কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে আসছিল। হঠাৎ করে তার সামনে একজন ভিক্ষুক চলে আসে, একজন মহিলা বৃদ্ধ ভিক্ষুক। ভিক্ষুকটা এসে তাকে বলে যে বাবা আমাকে কয়টা টাকা দে, আমি ভাত খাবো। তা আমার ভাই তখন ভাবে যে এখন আমি টাকা টাকা দিতে পারবো না, আমার তাড়াতাড়ি একটু যাইতে হবে। তো সে কি করে, দ্রুততার সাথে বলে যে চাচি আমাকে মাফ করেন, আমি এখন টাকা দিতে পারবো না, বলে সে আগে বেড়ে যায়। এরকম করে সে 15 থেকে 20 মিনিট হাঁটে এবং সে বৃদ্ধা মানে এমন একটা পর্যায়ে ছিল যে সে ঠিক মতো করে হাঁটতেও পারছিল না, মানে তাকে দেখে মনে হচ্ছিল। তা আমার ভাই প্রায় 15-20 মিনিট হেঁটে আরও আগে চলে আসছে। আসার পরে সে হঠাৎ দেখে একটা গাছের নিচে সেই ভিক্ষুকটা দাঁড়ায় আছে, সে বৃদ্ধ ভিক্ষুকটা তাকে দেখে তার দিকে হেঁটে হেঁটে আসছে। তা আমার ভাই প্রথমে না একটু ভয় পায় এবং সাথে সাথে সে চিন্তা করে যে এইটা কিভাবে সম্ভব, সেই মহিলাকে আমি দেখলাম সে ঠিক মতো করে হাঁটতে পারছে না, সে কিভাবে এত দ্রুততার সাথে এখানে আসবে, এটা তো সম্ভব না, হয়তো আমি চোখে কোনো ভুল দেখছি, হয়তো বা এটা অন্য কোনো ভিক্ষুক। কিন্তু সেই ভিক্ষুকটা যখন সামনে আসে এবং তাকে সেই সেম ভাবে বলে যে বাবা আমার খুব ক্ষুধা লাগছে, আমি কয়টা ভাত খাবো, আমাকে টাকা দেন, এটা দেখে আমার ভাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সাথে সাথে তাকে 10 টাকা দিয়ে দেয়। টাকা দিয়ে সে আগে মানে অফিসের উদ্দেশ্যে হেঁটে হেঁটে আগাইতে থাকে। একটা পর্যায়ে প্রায় আরও আধা ঘন্টার মতো হেঁটে ফেলার পরে তিনি খেয়াল করে, মানে তার কাছে মনে হয় যে মানে সে রাস্তাতে হাঁটছে, আশপাশে মানুষ আছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে যে তার আশপাশে তাকে ঘেরাও করে মিনিমাম 20-25 জন মানুষ হাঁটছে, মানে সে 20-25 জনের মাঝে হাঁটছে, তার কাছে এমন মনে হয়। তখন তিনি চিন্তা করে যে হঠাৎ আমার এরকম লাগছে কেন, মানে 20-25 জন মানুষ আমার আশপাশে হাঁটছে, আমার কাছে এরকম মনে হচ্ছে, কিন্তু আমি কাউকেই দেখতে পারছি না কেন। তারপরে সে হচ্ছে সূরা টুরা পড়ে এবং সূরা পড়ে নিজের গা বন্ধ করে, কারণ সে বুঝতে পারে যে সে ভিক্ষুকটা নর্মাল কোনো ভিক্ষুক ছিল না। এবং কিছু দূর হাঁটার পরে সৌভাগ্যবশত সে একটা বাস পেয়ে যায় এবং সে বাসে ওঠার পরে তিনি মানে এতক্ষণ হাঁটার কারণে ক্লান্ত হয়ে পড়ে এবং তিনি বাসের মধ্যে ঘুমায় যায়। হঠাৎ তার কারো একজনের ধাক্কায়, মানে তার গায়ে কেউ একজন ধাক্কা দিছে, সেই কারণে তার ঘুম ভাঙে এবং সে চোখ খুলে দেখে সেই বৃদ্ধা ভিক্ষুকটা তার সামনে দাঁড়ায় আছে
এবং সেই সেমভাবে বলছে আমাকে কয়টা টাকা দে, আমি ভাত খাবো। এবং এটা দেখে আমার ভাই প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে চিৎকার চেঁচামেচি করা শুরু করে এবং বাসের হেল্পার এসে সে বৃদ্ধ ভিক্ষুককে ওখান থেকে চাপায় এবং তাকে হচ্ছে মানে আমার ভাইকে হচ্ছে সান্ত্বনা দেয়। এবং ভিক্ষুক কীভাবে বাসে উঠে গেল এটা নিয়ে অনেক জেরা হয় তখন বাসের ভিতরে। তারপর আর কি আমার ভাই হচ্ছে অফিসে চলে যায়, কিন্তু তার সাথে এই অদ্ভুত যে ঘটনাটা ঘটেছে মানে এটা এটা মানে এটা ভয়ঙ্কর কিছু না, ভূত কিছু না, জানি না কি, বাট অদ্ভুত, কিছুটা অলৌকিক। কারণ একটা বৃদ্ধা মহিলা যে খাবার খায় না দেখে সে হাঁটতে পারছে না, সে 15 মিনিটের রাস্তা যদি খুব দ্রুততার সাথেও পার করে, আমার ভাই তো দেখবে আশপাশে সে কেউ হেঁটে আসছে কি আসছে না, তাই না? সো সে কাউকে দেখেও নেই। অ্যান্ড এরপরে যখন তিনি আধা ঘন্টা হাঁটার পরে সে ভিক্ষুক মানে মানে যখন সেকেন্ড টাইম ওই ভিক্ষুককে আবার দেখে তখনও সে ভয় পেয়ে যায়, কারণ তখনও কোনোভাবে সে ভিক্ষুকের এত দ্রুত আসা সম্ভব না। এবং বাসে ওঠার পরে যখন সে অনেক দূর চলে আসে, ঢাকার অলমোস্ট কাছে চলে আসে, তখন সেই ভিক্ষুককে কিভাবে দেখলো সে? এখন আমার কথা হচ্ছে, বাসের ভিক্ষুক যদি সত্যিকারের হয়ে থাকে, যে ওটা একজন জেনুইন একজন পার্সন, মানে জেনুইন একজন মানুষ ছিল, তাহলে পিছনে যে দুইজনকে দেখে আসলো, দুইবার দেখে আসলো, সেই দুইজনকে। এখন কথা হচ্ছে, প্রথম যদি যে মানে প্রথমবার যাকে দেখেছেন তিনি যদি সত্যিকারের ভিক্ষুক হয়ে থাকে, তাহলে পরের দুইবারকে, যদিও পরের দুইবার একটা বাসে মানে লাস্ট টাইম যখন দেখছেন তিনি, তখন বাসের বাকি সবাই হতে সে ভিক্ষুককে দেখছেন। সো পসিবলি হচ্ছে লাস্টেরটাই অরিজিনাল ছিল, কিন্তু জিনিসটা অদ্ভুত, আমার কাছে অলৌকিক লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো স্টোরি অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে, কথা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো গল্প এবং নতুন কোনো ঘটনা নিয়ে। আজকে এই পর্যন্তই। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটা ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন, সেটার জন্য ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করে আমাদেরকে সেখানে স্টোরি বলতে পারেন, হ্যাঁ, বাট প্লিজ অযথা ডিস্টার্ব করবেন না অথবা অযথা ফোন কল করবেন না, আপনারা মেসেজ করতে পারেন, মেসেজে আমাদেরকে স্টোরি লিখে দিবেন। অ্যান্ড আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়াতেও আমাদেরকে ফলো করতে পারেন, এবং সোশ্যাল মিডিয়াতেও হচ্ছে আমরা কন্টেন্ট দিয়ে থাকি। সো যদি ভয়ের রাজ্যে হারাতে চান তাহলে অবশ্যই আতঙ্কের নিশির সাথে থাকতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে নেক্সট এপিসোডে। আমি রূপক আহমেদ, সাইনিং আউট।